হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ক্লাসে কেমিক্যাল বন্ডিংয়ের প্রাথমিক যে ধারণা, ইন্ট্রোডাকশন এবং যোজ্যতা সংক্রান্ত যে বেসিক ধারণা, যেগুলো আমরা আগে কম্পারেটিভলি নিচু ক্লাসে মানে 10 লেভেলেও যেটা পড়ে আসি, সেরকম জায়গার ওপর বেস করে কিছু প্রবলেম দেখাবো এবং তার সঙ্গে কোঅর্ডিনেট বন্ড, যেটা অসমযোজী বন্ধন, সেটার উপর বেস করেও কিছু প্রবলেম দেখাবো। তো শুরু হচ্ছে প্রবলেম। এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভড ইন দ্য বন্ড ফর্মেশন অফ N2 মলিকিউল, মানে N2 যে মলিকিউল, নাইট্রোজেন অণু, এটা যখন গঠিত হচ্ছে তখন কতগুলো ইলেকট্রন N2 অণুর বন্ড গঠনে অংশগ্রহণ করছে, বন্ধন গঠনে। তাহলে সেটা করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে, N2'র যে বন্ড স্ট্রাকচারটা, সেটা আমাকে এক্সপ্লিসিটলি এঁকে ফেলতে হবে। তো N2'র বন্ড স্ট্রাকচারটা এক্সপ্লিসিটলি আমরা প্রথমে এঁকে ফেলবো। সেটা হয় এরকম, N ট্রিপল বন্ড N, অর্থাৎ এখানে থাকছে একটা সিগমা বন্ড এবং দুটো পাই বন্ড। প্রত্যেকটা বন্ডেই দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে 3টে বন্ড আছে, তার মানে টোটাল 3টে বন্ডের জন্য 6টা ইলেকট্রন ইনভলভ থাকবে। অপশান 3 ইজ দ্য কারেক্ট আনসার, মানে 6 আনসার হবে। আচ্ছা, এবার আমরা চলে আসব কোয়েশ্চেন 2তে। এখানে 4টে মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ ইলেকট্রনীয় বিন্যাস দেওয়া আছে। তো এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো, এল যে এলিমেন্টটা, এল মৌলটার, সেটা এটা বলা আছে 1s2 2s2 2p1, তারপর এরকমভাবে MQR। তাহলে বলেছে যে এই 4টে মৌলের মধ্যে কোন মৌলটা সবচেয়ে সহজে দ্বিপরমাণুক অণু গঠন করবে, দ্য এলিমেন্ট দ্যাট উড মোস্ট রেডিলি ফর্ম আ ডাইঅ্যাটমিক মলিকিউল। তাহলে এখানে আমাদের করার অনেক রকমভাবে করতে পারি, কিন্তু এটা মোস্ট ইজি মেথডটা হচ্ছে আমরা এলিমেন্টগুলোর আইডেন্টিটি দেখে নেব। তো প্রথমটায় দেখ, এল যে এলিমেন্টটা রয়েছে, এল এলিমেন্টটায় টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কটা আছে? টোটাল ইলেকট্রনস আছে 2 2 4 একে 5, 5টা ইলেকট্রন আছে, মানে এটা হচ্ছে বোরন। তো বোরন আমরা নর্মালি B2 কিন্তু নর্মাল অবস্থায় দেখতে পাই না। তারপরেরটা দেখ, বলা আছে M। এখানে টোটাল ইলেকট্রন কটা আছে? টোটাল ইলেকট্রন আছে 2 2 4টে আর 5 9টা, মানে সেই এলিমেন্টটা আগে আইডেন্টিফাই করবো, ফ্লোরিন। নর্মাল স্টেটে ফ্লোরিনটা অফকোর্স F2 ফর্মে থাকে, তার মানে এটা অবশ্যই একটা অপশান হওয়ার চান্স রয়েছে। তারপরেরটা দেখে নি কী এলিমেন্ট আছে। টোটাল ইলেকট্রন কিউএ থাকছে 11টা মানে হচ্ছে কিউএ টোটাল ইলেকট্রনস আছে 11টা, দ্যাট মিন্স সোডিয়াম। উই হ্যাভ নেভার ফাউন্ড Na2, এটা ডাইঅ্যাটমিক দ্বিপরমাণুক অণু গঠন করে না। তারপরেরটায় দিয়েছে আর, তাতে টোটাল ইলেকট্রন আছে 2 2 4 2 6টা, তার মানে এটা কার্বন। C2টাও ভেরি আনকমন। তার মানে এখানে আনসার হবে কোনটা রিডিলি ডাইঅ্যাটমিক মলিকিউল তৈরি করে, দ্বিপরমাণু অণু সবচেয়ে তাড়াতাড়ি গঠন করবে হচ্ছে ফ্লোরিন, যেটা অর্থাৎ M। তার মানে 2এরটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 3, এটা বলেছে হুইচ ফলোজ অক্টেট রুল, কোনটি অষ্টক সূত্র মেনে চলে। 4টে কম্পাউন্ড দেওয়া আছে। তো এখানে একটা ছোট ট্রিক বলে রাখা, এই জিনিসটা খেয়াল রাখবি, নোট করে রাখবি, যে এই কোনো ট্রানজিশন মেটালের সল্ট, অর্থাৎ ডি ব্লক মেটালের সল্ট বা ট্রানজিশন মেটালের সল্ট, অর্থাৎ সন্ধিগত যে ধাতুগুলো হয় তাদের লবণ, এরা কখনোই
অক্টেট রুলটা ওবে করে না, এরা কখনোই অষ্টক সূত্রটা মেনে চলে না। তাহলে এইটুকু জিনিস মাথায় রাখলেই আমি বাকি জায়গাটা না জানলেও করে দিতে পারবো। FeCl2তে সেন্ট্রাল অ্যাটম Fe ডি ব্লক এলিমেন্ট, AgCl সিলভার ডি ব্লক এলিমেন্ট, CuCl কপার ডি ব্লক এলিমেন্ট, কিন্তু Ca2+ ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামটা হচ্ছে S ব্লক এবং ওটা অক্টেট রুলটা ফলো করে। এই তিনটে হবে না সেটা আগে করে নিলাম। এটার একবার দেখে নেওয়া যাক যে CaCl2টা কেন ফলো করছে। এটা তো আয়নিক কম্পাউন্ড CaCl2, তাহলে এটা ভাঙছে Ca2+ প্লাস 2Cl মাইনাসে। এখন তাহলে দেখ যে ক্যালসিয়াম থেকে যখন দুটো ইলেকট্রন বেরোচ্ছে, ক্যালসিয়ামের লাস্ট দুটো শেল আমি যদি দেখি 8 আর 2 থাকছে, তার মধ্যে Ca2+ যখন হয়ে যাচ্ছে Ca2+, তখন এর দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে 8টা থাকছে, তার মানে Ca2+ এর আউটার মোস্টে অক্টেট স্যাটিসফাইড হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ Ca থেকে দুটো ইলেকট্রন বেরোচ্ছে এবং প্রত্যেকটা ক্লোরিন সারাউন্ডিংয়ে একটা করে ইলেকট্রন পাচ্ছে। ক্লোরিনের আউটার মোস্টে 7টা করে থাকে, প্রত্যেকটা ক্লোরিন আবার ক্যালসিয়াম থেকে একটা একটা করে ইলেকট্রন পেয়ে 8টা করে ইলেকট্রন হচ্ছে, তার মানে Ca2+টাও এখানে অক্টেট রুলটা স্যাটিসফাই করছে, অ্যাজ ওয়েল অ্যাজ Cl- দুটো যে গ্রুপ রয়েছে তারাও অক্টেট রুলটা স্যাটিসফাই করছে, তার মানে থার্ড অপশানটা আনসার হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন 4-এ। এখানে এই কম্পাউন্ডটা দিয়েছে N ডাবল বন্ড N ডাবল বন্ড N, N3-, এটা একটা আয়ন, এটার নাম হচ্ছে অ্যাজাইড আয়ন। এই যে অ্যাজাইড আয়নের 3টে নাইট্রোজেন আছে, সেই 3টে নাইট্রোজেনের ফর্মাল চার্জ আমাদের ক্যালকুলেট করতে হবে। জেনারেলি ফর্মাল চার্জ ক্যালকুলেশন করতে গেলে ফর্মুলা কাজে লাগিয়ে ফর্মাল চার্জ ক্যালকুলেশন করা হয়, কিন্তু আমরা এখানে চেষ্টা করব কোনো ফর্মুলা ছাড়া জাস্ট স্ট্রাকচারের বেসিক আইডিয়া দিয়ে ফর্মাল চার্জ ক্যালকুলেশন করা। কারণ এই সেকশনটার সাব টপিকটাই হচ্ছে ইন্ট্রোডাকশান অ্যান্ড ভ্যালেন্সি, অর্থাৎ একদম বেসিক যে বন্ডিংয়ের জায়গা, বেসিক বন্ডিংয়ের জায়গার মধ্যে অবশ্যই তার স্ট্রাকচার সম্পর্কে একটা বেসিক ধারণা সেটা পড়ে, এবং সেই জায়গা থেকেই আমি এই প্রবলেমটাকে মুভ করাবো, কোনো ফর্মুলার হেল্প নেবো না। তো বক্তব্য হচ্ছে প্রথমে আমাকে এই যে দুটো নাইট্রোজেন অ্যাটম দুটো প্রান্তে 1 আর 3 এই দুটোয় ফোকাস নিতে হবে। নর্মালি নাইট্রোজেনের 3টে হাত হয়, 3টে বন্ড তৈরি করে। সাপোজ উই আর থিঙ্কিং অফ আ মোস্ট কমন কম্পাউন্ড অ্যামোনিয়া, ঠিক আছে। এবার এই অ্যামোনিয়াটাকে আমরা ভাঙলে আমরা এইভাবে লিখি H+ NH2-। এই বক্তব্য হলো যে হঠাৎ করে NH2টা মাইনাস আমি কেন লিখতে গেলাম, তার কারণটা হচ্ছে NHH, এটা এনের আউটার মোস্টে 3টে ইলেকট্রন ছিল যারা নর্মাল অবস্থায় বন্ডিংয়ে পার্টিসিপেট করে। তো এবার এখানে সেই 3টে ইলেকট্রনের মধ্যে NH2-তে 2খানা ইলেকট্রন, এখানে একটা গেছে, কিন্তু আর একটা যে ইলেকট্রন সেটা তো বন্ডিংয়ে নর্মাল অবস্থায় টেক পার্ট করে, সেটা তো আর টেক পার্ট করেনি, এখানে সেই ইলেকট্রনটা পড়ে আছে, সেই এক্সট্রা ইলেকট্রন যে পড়ে আছে তার জন্য এখানে -1 চার্জ ক্যারিড হবে। আমরা আবার NH3টা যখন H+-এর সঙ্গে রিয়াকশান করে আমরা বলি যে NH4+ পাচ্ছি। কেন সেটা হচ্ছে, তার কারণটা হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন যখন থাকছে তখন তার মানে ওর ম্যাক্সিমাম 3টে ইলেকট্রন টেক পার্ট করে, সেটা করে গেছে, তারপরে আর একটা হাইড্রোজেন আছে মানে আর একটা এক্সট্রা ইলেকট্রন বেরিয়েছে, এক্সট্রা ইলেকট্রন বেরোনো মানে ও প্লাস চার্জ পাবে। যেমন আমরা নিচু ক্লাসে শিখি যে সোডিয়াম, সেটা থেকে যদি একটা ইলেকট্রন নিউট্রাল অবস্থা থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, হোয়াট উই গেট Na+। যদি ম্যাগনেসিয়াম থাকে সেই নিউট্রাল অবস্থা থেকে যদি দুটো ইলেকট্রন বেরোয় তাহলে আমরা Mg2+ পাই। তো এই জায়গাটা মাথায় রেখেই আমরা শুধু ফর্মাল চার্জ ক্যালকুলেশনটা করব। তাহলে 1 আর 3 নাম্বার যে দুটো নাইট্রোজেন তার যেহেতু দুটো করে হাত হচ্ছে, নর্মাল অবস্থায় 3টে হাত হওয়ার কথা, তার মানে দুটো নাইট্রোজেনেরই একটা করে এক্সট্রা ইলেকট্রন নর্মাল অবস্থায় যা টেক পার্ট করে তার থেকে একটা করে ইলেকট্রন পড়ে আছে, প্রত্যেকটা ইলেকট্রন -1 করে চার্জ ক্যারি করে, তাহলে এখানেও তার মানে -1 চার্জ পড়ে থাকবে, এখানেও -1 চার্জ পড়ে থাকবে। মাঝের যে নাইট্রোজেনটা সেই নাইট্রোজেনটার সিনারিওটা অনেকটা NH4+ মতো, মানে 4টে হাত হয়েছে, দুদিকে দুটো করে ডাবল বন্ড করে, তাহলে 3টে হাত হলো ওটা নিউট্রাল হয়,
চারটে হয়েছে মানে আর একটা এক্সট্রা ইলেকট্রন বেরিয়েছে, যেই এক্সট্রা ইলেকট্রন বেরিয়েছে তার মানে একটা নিউট্রাল নাইট্রোজেন থেকে একটা এক্সট্রা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা প্লাস চার্জ ডেভেলপ করছে। তার মানে মাঝের নাইট্রোজেনটা একটা +1 চার্জ পাবে। তার মানে এই যে 1 নাম্বার নাইট্রোজেনটা তার ফর্মাল চার্জ হয়ে যাবে কত না -1। 2 নাম্বার যে নাইট্রোজেনটা অর্থাৎ মাঝের যে নাইট্রোজেনটা তার ফর্মাল চার্জ কত হবে না +1। 3 নাম্বার যে নাইট্রোজেনটা ডান দিকের এক্সট্রিম রাইটেরটা তার ফর্মাল চার্জ হবে -1, অর্থাৎ অপশান 3 ইজ দ্য কারেক্ট আনসার। এখানে এই লজিকে আমি আর একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিই। বললো যে এখানে ওজোন দিল, দিয়ে এখানে 1 2 3 নাম্বারিং করে দিল, দিয়ে বললো এই যে 3টে অক্সিজেন তার ফর্মাল চার্জ কত। আমরা এখানে কোনো ফর্মুলা ইউজ করব না, ওই কনসেপ্টই ইউজ করব। এই যে অক্সিজেনটা 1 নাম্বার যে অক্সিজেনটা তার 2টো হাত নর্মাল অবস্থায় হয় অক্সিজেনের, এখানে 2টো হাতই হয়েছে। তার মানে কোনো এক্সট্রা ইলেকট্রন যায়ও নি, কোনো এক্সট্রা ইলেকট্রন টেক আপও করেনি। তার মানে এটার জন্য কোনো এক্সট্রা চার্জ আসবেও না বা যাবেও না, তাহলে এর চার্জ হয়ে গেল 0। মাঝের অক্সিজেনটার 2 নাম্বার অক্সিজেনটা 3টে হাত হয়েছে, নর্মাল অবস্থায় 2টো হাত হয়, একটা এক্সট্রা হাত হয়েছে মানে একটা নিউট্রাল অক্সিজেন থেকে একটা এক্সট্রা ইলেকট্রন বেরিয়ে গেছে। সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বেরোয় তাহলে Na+ হয়, ও থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে অফকোর্স ও এর মাথায় একটা প্লাস চার্জ আসবে +1। এই যে অক্সিজেনটা এক্সট্রিম রাইটেরটা 3 নাম্বারেরটা সেটার হাত হয়েছে কটা একটা, নর্মাল অবস্থায় অক্সিজেনের হাত হয় 2টো। তার মানে এই যে 3 নাম্বার অক্সিজেন সেখানে একটা এক্সট্রা ইলেকট্রন পড়ে আছে যেটা বন্ডিংয়ে এমনি অবস্থায় টেক পার্ট করে, একটা ইলেকট্রন পড়ে আছে বলে এর চার্জ হয়ে যাবে -1। এই যে চার্জগুলো হবে এখানে যে এই যে চার্জগুলো বা এখানে এই যে চার্জগুলো স্ট্রাকচার থেকে যে চার্জগুলো আমরা এইভাবে করব, ওই অ্যাটমগুলোর মাথায় যে চার্জগুলো আসছে সেটাই তার ফর্মাল চার্জ হয়। তার মানে 1 নাম্বার অক্সিজেনটার ফর্মাল চার্জ 0, 2 নাম্বার অক্সিজেনটার ফর্মাল চার্জ +1, 3 নাম্বার অক্সিজেনের ফর্মাল চার্জ -1। নেক্সট কোয়েশ্চেন 5, হুইচ কন্ডিশন ফেভার্স দ্য বন্ড ফর্মেশন। মানে 4টে অপশান দেওয়া আছে, কোনটা বন্ধন গঠনের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী। এখন এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা বন্ড ফর্মেশন যে কোনো কেমিক্যাল বন্ড যখন ফর্ম করে তখন মাথায় রাখতে হবে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম সেটাকে মিনিমাম হতে হয়। তাহলে মিনিমাম যদি টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম হতে হয়, টোটাল এনার্জিটাকে আমি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জির অন অ্যান অ্যাভারেজ সাম আপ ভাবতে পারি টোটাল এনার্জিটা। এবার তার মানে টোটাল এনার্জি যদি মিনিমাম হতে হয় তাহলে কাইনেটিক এনার্জিটাকেও মিনিমাম হতে হবে, পোটেনশিয়াল এনার্জিটাকেও মিনিমাম হতে হবে, তবেই টোটাল এনার্জি মিনিমাম হবে। এবার আর একটা জায়গা নোট করে রাখার যে হায়ার the intermolecular attracting force acting between the molecules of a compound lower will be its kinetic energy। কোনো সিস্টেমে মলিকিউল বা অ্যাটমের মধ্যে যদি অ্যাট্রাক্টিং ফোর্স ডমিনেটিংলি কাজ করে তাহলে ওর কাইনেটিক এনার্জিটা কমতে থাকে, আর যদি রিপালসিভ ফোর্সটা ডমিনেটিং ওয়েতে কাজ করে, যদি রিপালসিভ ফোর্স, এই পয়েন্টটাও নোট করে রাখবি, ফোর্স ডমিনেট যখন করবে তখন কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম ইনক্রিজ করবে। তাহলে তোকে কাইনেটিক এনার্জিটাকেও কমাতে হবে, মিনিমামের দিকে নিয়ে আসতে হবে, পোটেনশিয়াল এনার্জিটাকেও মিনিমামের দিকে নিয়ে আসতে হবে। তো কাইনেটিক এনার্জিটাকে মিনিমামের দিকে নিয়ে আসতে গেলে অবভিয়াসলি তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাট্রাক্টিং ফোর্সটাকে ম্যাক্সিমাম করতে হবে, আর পোটেনশিয়াল এনার্জিটাও মিনিমাম থাকবে। তো তার মানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয় যখন ওদের মধ্যে ওই মানে স্টেরিক ইন্টারঅ্যাকশানটা সবচেয়ে কম হয়, আরও কিছু ফ্যাক্টর রয়েছে, তো সেই জায়গাটা আমি এই কোয়েশ্চেনের জন্য লাগছে না। তার মানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি আর ম্যাক্সিমাম অ্যাট্রাকশান, এই ম্যাক্সিমাম অ্যাট্রাকশানের জন্য কাইনেটিক এনার্জিটাও মিনিমাম হবে। তার মানে
5, option 3 is the correct answer. আচ্ছা, এবার আমরা আর একটা বন্ডিংয়ের সাব টপিকের কিছু কোয়েশ্চেন দেখে নেব। কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন। কোয়েশ্চেন 6 এর প্রথম কোয়েশ্চেনটা হলো এরকম যে হুইচ কন্টেন্স আ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, নিচের কোন যৌগটাতে অসমযোজী বন্ধন দেখতে পাওয়া যায়। তো এই ধরনের কোয়েশ্চেন করতে গেলে আমাকে প্রত্যেকটার এক্সক্লুসিভ স্ট্রাকচার এঁকে দেখতে হবে। তো এখন N2O5 এটার স্ট্রাকচারটা এরকম হয়, NON, এই ডাবল বন্ডও, এইখানে লোন পেয়ারটা অক্সিজেনকে ডোনেট করলো, এদিকেও সিমিলারলি তাই হয়, এর লোন পেয়ারটা অক্সিজেনকে ডোনেট করলো। BaCl2 আয়নিক কম্পাউন্ড, HCl বা H2O স্ট্রাকচারের ক্ষেত্রেও আমরা কোনো ধরনের কোঅর্ডিনেট বন্ড দেখতে পাই না, সেই জন্য N2O5 ইজ দ্য কারেক্ট আনসার। এখানে দুটো কোঅর্ডিনেট বন্ড দেখতে পাওয়া যাচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে, অসমযোজী বন্ধন। নেক্সট কোয়েশ্চেন 7, হুইচ হ্যাজ আ কোঅর্ডিনেট বন্ড, কোনটিতে অসমযোজী বন্ধন বর্তমান। এখানে আমাকে স্ট্রাকচার রেখে করতে হবে। প্রথমে দিয়েছে SO3 2-, S ডাবল বন্ড ও, সালফার বিলংস টু গ্রুপ 16, তার মানে ওর আউটার মোস্ট ইলেকট্রন থাকবে 16, গ্রুপ নাম্বার -10 করতে হয় ফর দ্য পি ব্লক এলিমেন্টস আউটার মোস্ট ইলেকট্রনের জন্য। তাহলে 16 - 10, তার মানে 6টা ইলেকট্রন থাকছে। এবার এই যে 6টা ইলেকট্রন থাকছে তার মধ্যে দুটো 4টে বন্ড করেছে, মানে 4টে ইলেকট্রন চলে গেল। তাহলে পড়ে থাকলে হচ্ছে একটা ইলেকট্রন, অর্থাৎ একটা লোন পেয়ার। সেই যে লোন পেয়ারটা, অর্থাৎ সেই যে দুটো ইলেকট্রন, সেটা অক্সিজেনের আর একটা যে অক্সিজেন রয়েছে সেটাকে ও ডোনেট করবে, লোন পেয়ারটাকে। তো যেই ডোনেট করবে সঙ্গে সঙ্গে ও কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে, এবং এখানে সালফারের লোন পেয়ারের জন্য প্রত্যেকটা ইলেকট্রনের জন্য 1 ইউনিট করে নেগেটিভ চার্জ পাচ্ছে। তাহলে দুটো ইলেকট্রন আসছে লোন পেয়ার থেকে, তার মানে এখানে 2 ইউনিট অফ নেগেটিভ চার্জ পেলো। তাহলে এখানে সালফার অক্সিজেন একটা কোঅর্ডিনেট বন্ড থাকবে, কিন্তু বাকিগুলো স্ট্রাকচার CH4, এটা সবগুলোই কোভ্যালেন্ট বন্ড। CO2 ইজ আ লিনিয়ার মলিকিউল, সবকটাই কোভ্যালেন্ট বন্ড। In case of ammonia, we also get 3 covalent bonds as well as 1 lone pair of electron. তার মানে এখানে সালফাইড আয়ন, that is the correct answer, option 1. Next, question 8. The compound containing coordinate bond is, যে কোন যৌগটিতে, আবার একই ধরনের কোয়েশ্চেন, অসমযোজী বন্ধন পরিলক্ষিত হয়। আমি স্ট্রাকচারগুলো এঁকে ফেলবো। O3, তার স্ট্রাকচারটা এরকম হবে, এটাকে এরকমভাবেও করা যায়, কিন্তু কোঅর্ডিনেট বন্ডের পার্সপেক্টিভে করলে এইভাবে করে। কারণ এখানে একটা কোঅর্ডিনেট বন্ড রয়েছে, SO3 ক্ষেত্রে তাই। এটা আউটার মোস্টে 6টা থাকে সালফারের, 4টে ইলেকট্রন টেক পার্ট করেছে, 4টে বন্ড বলে, দুটো ইলেকট্রন পড়ে আছে, অর্থাৎ একটা লোন পেয়ার। সেই লোন পেয়ারটা আর একটা অক্সিজেনে ডোনেটেড হবে করে, এখানে সালফার অক্সিজেন একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে, H2SO4, S ডাবল বন্ড ও, OH, এই একটা যে লোন পেয়ার সেটা অক্সিজেনকে ডোনেট করলো। এখানে একটা বন্ড রয়েছে কোঅর্ডিনেট বা ডেটিভ বন্ড, তার মানে এই যে 3টে মলিকিউল প্রত্যেকটাতেই অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড থাকছে। তার মানে অপশন 4, অর্থাৎ অল অফ দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এটা কোয়েশ্চেন 9 হবে। এই যে কম্পাউন্ডটা দিয়েছে C2H5(OBH3), এই কম্পাউন্ডটায় বলেছে বোরন আর অক্সিজেনের মধ্যে যে বন্ডটা তৈরি হচ্ছে তার নেচারটা, তার প্রকৃতিটা কী ধরনের। তাহলে এটা করতে গেলে আগে এই কম্পাউন্ডটা কীভাবে তৈরি হচ্ছে রিয়াকশানের থ্রু দিয়ে সেটা আগে দেখে নেওয়া যাক। C2H5O C2H5, এটা হচ্ছে ডাইইথাইল ইথার, তার সঙ্গে BH3 রয়েছে। এবার এখানে এই অক্সিজেনের 2 পেয়ার্স অফ লোন পেয়ার্স আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দুদিকের যে দুটো ইথাইল গ্রুপ তারা একটা মোটামুটি
অ্যাপ্রিসিয়েবল এক্সটেন্টে প্লাস আই এক্সার্ট করছে এই অক্সিজেন অ্যাটামটার ওপর। ফলত এই যে লোন পেয়ার রয়েছে এখানে বা এখানে, তার ডেন্সিটিটা লোন পেয়ারে অনেকটা বাড়ছে, ফলত এর বাইরে ডোনেটেড হওয়ার টেন্ডেন্সি এর লোন পেয়ারের, অক্সিজেনের লোন পেয়ারে অনেক বেশি হবে। অন্যদিকে বোরনের BH3-তে ভ্যাকেন্ট পি আছে, এবার এই অক্সিজেনের লোন পেয়ারটা বোরনের ভ্যাকেন্ট পিতে ডোনেটেড হবে, হলে কি হবে না C2H5O C2H5 এটা একটা লোন পেয়ার থাকলো, আর একটা লোন পেয়ার এই ডোনেট করে এখানে কোঅর্ডিনেট বন্ড এইটা তৈরি করে দিচ্ছে, এটা কোঅর্ডিনেট অর ডেটিভ বন্ড। এবং এখানে আর একটা জিনিসও বোঝার, সেটা হচ্ছে যে এই যে ডাইইথাইল ইথার এখানে এটা লিভিস বেস হিসেবে কাজ করছে, লিভিস ক্ষারক। কারণ কি, অ্যাজ ইট ইজ অ্যাক্টিং অ্যাজ ডোনার অফ ইলেকট্রনস। আর এই যে BH3 এটা কি হিসেবে কাজ করছে, লিভিস অ্যাসিড হিসেবে। কারণ কি, কারণ অ্যাজ ইট ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যাকসেপ্টার অফ ইলেকট্রন, যেগুলো ইলেকট্রন গ্রহণ করে তাদের লিভিস অ্যাসিড বলে, যারা ইলেকট্রন প্রদান করে তাদের লিভিস বেস বলে। তার মানে এখানে এই ডেটিভ বন্ড তৈরি হচ্ছে, অর্থাৎ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তার মানে 10-এরটা অপশান 2 ইজ দ্য কারেক্ট আনসার। 9-এরটা, এটা কোয়েশ্চেন 9 ছিল। আচ্ছা, এবার হচ্ছে কোয়েশ্চেন 10। এইটা কোয়েশ্চেন 10 হবে, নাম্বারিংটা একটু শাফলিং ছিল। বলছে যে কোন যৌগটায় কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড রয়েছে, মানে অসমযোজী বন্ধন বা ডেটিভ বন্ধন কোন যৌগটায় দেখতে পাওয়া যাচ্ছে। 4টে অপশান দেওয়া আছে, তো এখানে স্ট্রাকচারগুলো এঁকে করতে হবে। CH3NC এইটা নাইট্রোজেনের লোন পেয়ারটা ফ্রম নাইট্রোজেন টু কার্বনে ডোনেট করছে, করে এই ডেটিভ বন্ডটা তৈরি করছে, মানে ফ্রম নাইট্রোজেন টু কার্বন এখানে একটা ডেটিভ বন্ড তৈরি হচ্ছে। তো তার মানে CH3NC মিথাইল আইসোসায়ানাইড, এখানে যে কোনো আইসোসায়ানাইডেই ডেটিভ বন্ড বা অসমযোজী বন্ধন থাকে ফ্রম নাইট্রোজেন টু কার্বন। তাহলে 10-এরটা অপশান 1 আনসার হবে।